তুম্বার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হরর ফ্যান্টাসি মুভি, যা ১৯১৮ থেকে ১৯৪৭ সালের মধ্যে ভারতের মহারাষ্ট্রের তুম্বার গ্রামে ঘটমান এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনা নিয়ে তৈরি। এর আইএমডিবি রেটিং 8.2। মুভিটির মূল কাহিনী একটি পুরনো কিংবদন্তি, যেখানে এক প্রাচীন দানব একটি স্বর্ণভাণ্ডার লুকিয়ে রেখেছে, কিন্তু তার পেছনে রয়েছে বিপজ্জনক এক অশুভ শক্তি। এটি একটি গভীর এবং মর্মস্পর্শী গল্প, যা শুধু হরর উপাদানে নয়, বরং মানব জীবনের অন্ধকার দিকগুলোরও সন্ধান দেয়। এই সিনেমার শুরুতে সোহম সাহা তার ছেলেকে বলছে যে কয়েক শতাব্দী আগে সেখানে পূর্ণতা দেবী ছিল এবং সেই দেবীর কাছে শস্য ও সোনায় ভরপুর ছিল। এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন তার একটি বিশাল ভাণ্ডার ছিল। তখন দেবীমূর্তি তার গর্ভ থেকে ১৬ কোটি দেবদেবীর জন্ম দিয়েছিল এবং তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল তার প্রথম সন্তান, যার নাম ছিল হাস্তার। এই দেবীর পূর্ণতা হাস্তারের মধ্যেই ছিল, যার কারণে সময় বাড়ার সাথে সাথে হাস্তার অনেক প্রসিদ্ধ হয়ে ওঠে। কালের পরিক্রমায় সকল দেবদেবীর পূজা হতে থাকলেও হাস্তারকে কেউ কখনোই মনে রাখেনি, এমনকি কোথাও তার পূজাও করা হয় না। এর কারণ হলো হাস্তার দেবীর সকল সোনা ও আনাজ পেতে চেয়েছিল। একসময় সে দেবীর সকল সোনা দখল করে নিলেও সে যখন আনাচে ভাগ বসাতে যায় তখন সকল দেবদেবীর রাগের প্রকোপ তার উপরে পড়ে। আর দেবী তার প্রথম সন্তানকে বাঁচিয়ে নেয় একটি শর্তে, যে সেই শর্ত অনুযায়ী হাস্তারকে কেউ পূজা করবে না এবং কোনো পুরাণে তার নাম উল্লেখ থাকবে না। তার পূজা না হওয়ার ফলে একসময় সবাই তাকে ভুলে যায় এবং সে তার মায়ের মাতৃগর্ভেই কাটিয়ে দেয় সারাটি সময়। কিন্তু তুম্বার নামক একটি গ্রামের লোকজন প্রথম হাস্তারের পূজা শুরু করে। সমস্ত দেবদেবীদের প্রকোপ সেই গ্রামের উপর এসে পড়ে। মাটির গর্ভেই জেগে ওঠে হাস্তার। কিন্তু এতে অন্য দেবীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তুম্বার গ্রামের উপর অভিশাপ দেয় আর সেখানে একটানা বৃষ্টি হয়। আর এরপর অনেক বছর কেটে যায় এভাবে। এরপরে চীন চলে আসে ১৯১৮ সালে, যেখানে একজন মহিলাকে দেখানো হয় যার নাম জ্যোতি। আমরা দেখি যে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি বাড়িতে প্রবেশ করছে, আর এই বাড়ির নাম হচ্ছে সরকার বাড়ি। আর এই বাড়িতে একজন পণ্ডিত বেঁচে আছে আর জ্যোতি তারই মনোরঞ্জন করেন। এর পেছনে অন্যতম কারণ হলো এসব কিছুর বিনিময়ে সরকার তার এবং তাদের পরিবারের অর্থের যোগান দেয়। একদিন জ্যোতি যখন সরকারকে একটি স্বর্ণ মুদ্রার কথা বলে, তখন সরকার তাকে বলে স্বর্ণের মুদ্রা এমনি এমনি আসে না, সেটা অর্জন করতে হয়। এর পরের দৃশ্যে জ্যোতির দুই ছেলেকে দেখানো হয়। তার বড় ছেলের নাম বিনায়ক রাও এবং ছোট ছেলের নাম সদাশিব রাও। তার দুজন ছেলে তার বাড়ির সামনে তার মায়ের জন্য অপেক্ষা করছিল, আর তাদের মা প্রতিদিন একবার করে সরকার বাড়িতে যেত এবং তার বাড়িতে আসতে বেশ দেরি হতো। তখন বাচ্চা দুটো নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে তাদের ঠাকুমাকে আজকে খাবার দেবে। তখন আমরা দেখি যে তারা দুই ভাই মিলে কিছু একটা রান্না করছে, আর তারপর তারা তাদের ঠাকুমার ঘরের দিকে যাচ্ছে। তার ঠাকুমার বয়স প্রায় ২০০ বছর পার হয়েছে, কিন্তু আজও তার শরীরে প্রাণ আছে। সদাশিব একদিন রাতে তার মাকে জিজ্ঞেস করে স্বর্ণের মুদ্রা কিভাবে পাওয়া যায়। তখন তার মা তাকে বলে স্বর্ণের মুদ্রা এমনি এমনি পাওয়া যায় না, সেটাকে কষ্ট করে অর্জন করে নিতে হয়। এর পরের দিন আমরা দেখি যে সরকার মারা গিয়েছে আর তার দাহ করে তারা সবাই বাড়ি চলে আসে। এরপর চলে আসে ১৯৩১ সাল। আমরা দেখি যে সদাশিব একটা গাছের ডালে উঠে বসেছিল, আর কিছুক্ষণ পর সদাশিব গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায় আর মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত পায়। এরপর বিনায়ক তার মাকে ডেকে আনলে তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই সময় আজকের দিনের মতো এত উন্নত যানবাহন কিংবা পরিবহন ব্যবস্থা ছিল না। যার সময় বিনায়ক তার মাকে বলে যে বুড়ির খিদে পেলে কি করব। তখন ওর মা বলে কিছু একটা বানিয়ে খাওয়াতে, আর বুড়ি যদি খুব বেশি চিৎকার করে তাহলে তাকে বলতে শুয়ে যাও, নয়তো হাসতার চলে আসবে। পরের সিনে আমরা দেখি যে বিনায়ক তার বাড়িতে চলে এসেছে এবং তার ঠাকুমা তাকে বলছে যে তার ক্ষুধার্ত লাগছে। পর আমরা দেখি বিনায়ক কিছু একটা রান্না করছে, যদিও সে খাবার রান্না করতে জানে না। তারপরও সে যখন খাবার রান্না করে নিয়ে তার ঠাকুমার ঘরে যায়, তার ঠাকুমা তাকে জিজ্ঞেস করে বিনায়ক তোর কি খাজানা চাই। বিনায়ক ছোটবেলা থেকেই অনেক লোভী ছিল। তখন তার ঠাকুমা বলে যে সেই সরকার বাড়িতে প্রচুর খাজানা রয়েছে। এরপর বিনায়ক তার ঠাকুমাকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, ঠিক তখনই তার ঠাকুমা তাকে আক্রমণ করে বসে। এদিকে বিনায়ক ভুলেই গিয়েছে যে তার মা তাকে কি বলে তার দাদিকে শান্ত করতে বলেছিল। বিনায়কের কিছুতেই মনে পড়ছিল না সেই কথাটা। আর এদিকে তার ঠাকুমা প্রায় চলে এসেছে তাকে মারার জন্য। তার ঠাকুমা টানতে টানতে যখন তাকে ঘরের দিকে নিয়ে যেতে থাকে তখন হঠাৎ সে কথাটি মনে পড়ে যায় তার, শুয়ে যাও নয়তো হাসতার চলে আসবে। আর এই কথা শোনা মাত্র তার ঠাকুমা শান্ত হয়ে যায়।
তার মা যখন বাড়িতে ফিরে তখন বিনায়ক তার মাকে জিজ্ঞেস করে সদাশিবের কি খবর। তার মা বিনায়ককে জানায় যে সদাশিব মারা গেছে আর এই গ্রাম থেকে তারা নৌকা করে চলে যাচ্ছে। তখন বিনায়ক তার মাকে সরকার বাড়ির খাজানা সম্পর্কে জিজ্ঞেস করে আর তার মা বুঝে যায় যে বিনায়কের মধ্যে খাজানার লোভ চলে এসেছে। আর তার মা তাকে অনেক বকাঝকা করে এবং তাকে আর কখনোই এই তুম্বাড় গ্রামে না আসার জন্য কসম করায়। আর এখানে এই সিনেমার প্রথম অধ্যায় শেষ হয়। এরপর ২০ বছর পরে সিন ১৯৩৮ সালে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে বিনায়ক আবার তার গ্রাম অর্থাৎ তুম্বার গ্রামে ফিরে এসেছে। আর আজ সে সকল ঝুঁকি উপেক্ষা করে খাজানার নেশায় মত্ত হয়েছে। সে প্রথমে নিজ বাড়ির দিকে যেতে থাকে। সেখানে যে বিনায়ক দেখতে পায় যে তার ঠাকুমা এখনও বেঁচে আছে এবং তার সারা শরীর গাছের শিকড়ে আটকে আছে। ২০ বছর চলে গেছে, তার ঠাকুমা না খেয়ে আছে আর আজও তার ঠাকুমার হৃদস্পন্দন চড়ছে। এরপর বিনায়ক তাকে জিজ্ঞেস করে, ঠাকুমা, গুপ্তধন কোথায় আছে? তখন তার ঠাকুমা প্রথমে না বলতে চাইলে বিনায়ক বলে, কেউ না কেউ তো সেই খাজানা ঠিকই খুঁজে বের করবে। আর বিনায়ক সেই খাজানা থেকে একটা অংশ তার ঠাকুমাকে দিতে চায়। কিন্তু তার ঠাকুমা তাকে বলে যে তার খাজানা চায় না। ঠাকুমা তাকে আরও বলে এই অভিশপ্ত জীবন নিয়ে সে আর বেঁচে থাকতে চায় না। তখন বিনায়ক তার ঠাকুমাকে বলে, ঠিক আছে, আমাকে খাজানার সন্ধান দাও আর আমি তোমাকে এই অবস্থা থেকে মুক্তি দেব। তার ঠাকুমা সরকার বাড়ি। অবশেষে ৩ মাস ধরে অনেক খোঁজাখুঁজির পর বিনায়ক গুপ্তধনের সেই কূপটি খুঁজে পায় এবং কিভাবে সে কূপে নামতে হবে সেটিও আয়ত্ত করে ফেলে। কিন্তু খাজানা কিভাবে সংগ্রহ করতে হবে সে তখনও সেটা জানে না। তাই সে আবার এসে তার ঠাকুমাকে জিজ্ঞেস করে যে সেই খাজানা সে কিভাবে পাবে। আর তার ঠাকুমা তাকে সবকিছু বলে দেয়। সেই সাথে এটাও বলে দেয় যে আগুন দিয়ে তার শরীরটাকে পুড়িয়ে দিতে। আর বিনায়ক তার ঠাকুমার কথা মতো তার শরীরটাকে পুড়িয়ে দেয়। পরের সিনে আমরা দেখি অনেক বছর পর বিনায়ক তার বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তার এমন অবস্থা হয়েছে যে তার পরিবারের কেউই আর তাকে চিনতে পারছে না। পরের দিন বিনায়ক নিজের অবস্থা পরিবর্তন করে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তারপর সে তার মহাজনের কাছে যায়। একটা সময় বিনায়ক তার কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, সুদে আসলে, যা অনেক বড় অঙ্কের টাকায় পরিণত হয়ে গিয়েছে। এরপর বিনায়ক তার মহাজনকে তার ঋণ বাবদ একটি স্বর্ণমুদ্রা দেয় এবং আরও ২টা স্বর্ণমুদ্রা দিয়ে তার কাছ থেকে অতিরিক্ত টাকা পায়। এরপর যতই দিন যেতে থাকে বিনায়ক আরও স্বর্ণমুদ্রা সংগ্রহ করে প্রচুর ধনী হয়ে যায়। এবার সে অনেকগুলো স্বর্ণমুদ্রা মহাজনের কাছে নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করে, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেয়েছো? তুমি এগুলো চুরি করোনি তো? তখন বিনায়ক বলে যে না, এগুলো তার পূর্বপুরুষের সম্পত্তি। আর তার মহাজনের অনেক লোভ হয়, সেও এসব খাজানা পেতে চায়। তারপর মহাজন বিনায়কের বাড়িতে গিয়ে জানতে পারে যে বিনায়ক মাঝে মাঝে তুম্বার গ্রামে যায়। এরপর মহাজন একজন মেয়েকে ঠিক করে যে বিনায়ককে কয়দিন বাসায় আটকে রাখবে আর এই ফাঁকে সে তুম্বার গ্রামে গিয়ে স্বর্ণ চুরি করে নিয়ে আসবে। আর একদিন রাতে ওই মহিলা ১০০ টাকার বিনিময়ে বিনায়ককে সবকিছু বলে দেয়। এর পরের দিন আমরা দেখি যে তার মহাজন তুম্বার গ্রামে সেই সরকার বাড়িতে পৌঁছে গিয়েছে। তারপর বিনায়ক তার মহাজনকে লক্ষ্য করে সেই কূপের দিকে এগিয়ে যেতে থাকে। বিনায়ক এমনভাবে সামনে এগোচ্ছিল যেন সে মহাজনকে দেখতেই পায়নি। এরপর সে কুয়াতে নামে এবং কিছুক্ষণ পর সে উঠে এসে মহাজনকে উদ্দেশ্য করে স্বর্ণমুদ্রাগুলো তার হাতে নিয়ে উন্মুক্ত করে ধরে। এরপর বিনায়ক সেখান থেকে চলে যায় আর তার চলে যাওয়ার সাথে সাথে তার মহাজন সেই কূপের মধ্যে চলে আসে এবং রশি বেয়ে নিচে নামে। নিচে নেমে সে পূর্তি দেবীর হাটকে দেখতে পায় আর সেটা দেখতে এমন লাগছিল যে সে শ্বাস নিচ্ছে। এরপর আমরা দেখি যে বিনায়ক ইচ্ছা করে তার আটার বাটিটা সেখানে রেখে এসেছে। আর মহাজন যখন এটি দেখতে পায় সে তখন এটা খুলে দেখে যে এর ভিতরে একটি আটার পুতুল আছে। এরপর আমরা দেখি যে মহাজন এটা হাতে নেওয়ার সাথে সাথে তার শরীর সেখানে আটকে যায়। আর ঘন্টাখানেক পর বিনায়ক আবার সেখানে চলে আসে। বিনায়ক এসে দেখে যে তার মহাজনের অবস্থা তার ঠাকুমার মতোই হয়েছে। এরপর বিনায়ক তার শরীরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে চলে আসে। এর পরের অধ্যায় চলে আসে ১৯৪৭ সালে। আর আমরা দেখি যে এর মধ্যে বিনায়কের ৩টি সন্তান হয়েছে, যার মধ্যে ২টি মেয়ে এবং একটি ছেলে। আর তার ছেলের নাম হচ্ছে পাণ্ডুরাম। কিনা একটু শারীরিক প্রতিবন্ধী, অর্থাৎ সে ঠিকমতো হাঁটতে পারে না। এরপর আমরা দেখি বিনায়কের অনেক বয়স হয়েছে আর তাই সে তার ছেলেকে কুয়া থেকে কিভাবে খাজানা সংগ্রহ করতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছে। আর তাই বিনায়ক একদিন তার ছেলেকে কিভাবে খাজানা সংগ্রহ করতে হয় তা দেখানোর জন্য সেই সরকার বাড়িতে নিয়ে আসার কথা চিন্তা করে। আর তাই পরদিন সকালে আমরা দেখতে পাই যে বিনায়ক তার ছেলেকে নিয়ে সেই তুম্বার গ্রামে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পর বিনায়ক তার ছেলেকে আটার পুতুল বানানো শেখাচ্ছে। বিনায়ক আটার সাথে পাথর মিশিয়ে পুতুল তৈরি করে আর যার কারণে এই পুতুলগুলো খেতে
হাসতারের অনেক সময় লাগে। এরপর তারা কুয়ার কাছে চলে যায় এবং দড়ি বেয়ে কুয়ার ভেতরে প্রবেশ করে। আর আমরা দেখতে পাণ্ডুরাম লুকিয়ে একটি আটার পুতুল সেখানে নিয়ে আসে। এটি বের করার সাথে সাথে হাসতার সেখানে চলে আসে। আর পাণ্ডুরাম হাসতারের সেই পুটলিটা টান দিয়ে সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে কোনো মতে উপরে চলে আসে। আর উপরে এসে বিনায়ক তার ছেলেকে অনেক বকাবকি করতে থাকে। আর বিনায়ক তাকে বলে যে, তুমি কি পাগল হয়ে গেছো? একটুর জন্য আমরা মরে যেতাম। আমি তোমাকে নিষেধ করেছিলাম আটার পুতুল না নিতে, তাও তুমি কেন নিতে গেলে? এরপর পাণ্ডুরাম তার বাবাকে বলে যে তার ভুল হয়েছে, পরবর্তীতে এরকম ভুল আর কখনোই করবে না। এরপর বাসায় এসে পাণ্ডুরাম তার মাকে সেই স্বর্ণমুদ্রাটি দেখায়। পাণ্ডুরাম তার মাকে ওদের খাজানা সংগ্রহের পুরো বিষয়টি খুলে বলে। এরপর আমরা দেখি যে পাণ্ডুরামের মধ্যে অনেক লোভ জাগ্রত হতে থাকে। সে অল্প সময়ের মধ্যে বেশি স্বর্ণমুদ্রা পেতে চায়। আর এরপর আমরা দেখি যে দেশভাগের পর সরকার তুম্বাড গ্রামের সেই বাড়িটি সিল করে দিয়েছে। তখন বিনায়ক বুঝতে পারে যে এই বাড়িটি এখন সরকারের অভ্যন্তরীণ সম্পদে পরিণত হতে যাচ্ছে। আর এই দুশ্চিন্তায় সে ঠিকমতো ঘুমাতে পারছে না। আর তাই বিনায়ক সিদ্ধান্ত নেয় যে এবার সে শেষবারের মতো সেখান থেকে স্বর্ণমুদ্রা সংগ্রহ করবে। তখন পাণ্ডুরাম তার বাবাকে বলে, আমরা যদি অনেকগুলো আটার পুতুল সেখানে নিয়ে যাই তাহলে অনেকগুলো পুতুল খেতে হাসতারের অনেক বেশি সময় লাগবে। আর আমরা স্বর্ণমুদ্রা সংগ্রহের অনেক বেশি সময় পাবো। বিনায়ক তার ছেলের এই আইডিয়াটা বেশ পছন্দ করে। তারপর আমরা পরের দিন দেখি বিনায়ক তার ছেলেকে নিয়ে অনেকগুলো আটার পুতুল বানাচ্ছে। এরপর বিনায়ক এবং তার ছেলে রশি দিয়ে কুয়ার মধ্যে নামে। আর বিনায়ক তাদের চারপাশে আটা দিয়ে একটি গোল দাগ টানে। কারণ হলো হাসতার যখন পূর্তি দেবী থেকে স্বর্ণমুদ্রা চুরি করেছিল তখন তার উপর অভিশাপ লেগে গিয়েছিল যে সে কোনোদিন আনাজ স্পর্শ করতে পারবে না। আর সেজন্য বিনায়ক প্রতিবার যখন স্বর্ণমুদ্রা সংগ্রহ করতে আসে তার চারপাশে এভাবে আটার বৃত্ত বানায়। আর হাসতার আটার বৃত্ত অতিক্রম করতে পারে না। এরপর তারা যখন সবগুলো আটার পুতুল বের করে তখন তারা লক্ষ্য করে যে যতগুলো আটার পুতুল রয়েছে ঠিক ততগুলো হাসতার চলে এসেছে। এটা দেখে বিনায়কের চোখ স্তব্ধ হয়ে যায়। তখন বিনায়ক বুঝতে পারে যে হয়তো তারা আজকে কেউই বেঁচে ফিরতে পারবে না। আর তাই বিনায়ক সবগুলো আটার পুতুল নিজের শরীরের সাথে বেঁধে হাসতারের দিকে অগ্রসর হয়। আর এই ফাঁকে তার ছেলে কোনো মতে নিজেকে বাঁচিয়ে উপরে চলে আসে। বাইরে এসে দেখতে পায় যে তার বাবাও কোনো মতে বাইরে চলে এসেছে, কিন্তু তার শরীরও তার বাবার ঠাকুমার মতো হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাই যে বিনায়কের হাতে স্বর্ণের পুটলিটি রয়েছে আর তার মধ্যে অনেকগুলো স্বর্ণমুদ্রা রয়েছে। এরপর বিনায়ক তার ছেলেকে বলে, এটাই তো চেয়েছিলে না, এই নাও। তখন বিনায়কের ছেলে পাণ্ডুরামের মনে অনেক অনুশোচনাবোধ চলে আসে, কারণ আজকে তার কারণে তার বাবার এই দশা। তখন পাণ্ডুরাম সেই পুটলিটা না নিয়ে তার হাতে থাকা আগুনের শিখাটি তার বাবার দিকে ছুঁড়ে মারে। আর আমরা দেখতে পাই যে বিনায়ক একটা হাসি দিয়ে মৃত্যু কোলে ঢলে পড়ে। এরপর বিনায়কের ছেলে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে আসে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।